এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে সামারিতে যেভাবে পড়লে তুমি 10 আউট অফ 10 পাবে সেটাই দেখাবো আজকের এই ক্লাসে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ফরম্যাট বা টেকনিক পড়ে সামারিতে কখনোই তুমি 10 আউট অফ 10 পাবে না। বাট আজকের ক্লাসে এমন কিছু বিষয় আলোচনা করব, প্যাসেজ থেকে তুমি কিভাবে সামারিটা লিখতে পারো, কমন না পড়লেও তুমি কোন কোন বিষয়গুলো মাথায় রেখে লিখে আসবে এবং তুমি একটা ভালো মার্কস পাবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো দেরি না করে শুরু করছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতে একটা কথা বলে দিচ্ছি, সামারি কমন পড়ুক আর না পড়ুক 100% মার্ক করবে। আর আজকে থেকে ঠিক এইভাবে তুমি যদি পড়াশোনাটা করো সামারির ক্ষেত্রে, তাহলে 100% তুমি 10 আউট অফ 10 পাবে। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায়। দেখো, তোমরা সবাই জানো যে তোমাদের একটা এরকম প্যাসেজ দেওয়া থাকবে এবং এই প্যাসেজ থেকে তোমার সামারি লিখতে হবে। মনে রাখবা, সামারি অনেক ছোট হয়, মানে প্যাসেজ যা আছে 3 ভাগের 1 ভাগ আমাদের লিখতে হয়। অনেকে বলে যে ভাইয়া কয় লাইন লিখবো, আসলে কত লাইন লিখবা সেটা ফ্যাক্ট না। তোমার যে প্যাসেজটা আছে এই প্যাসেজের মূল বিষয়বস্তু তুমি খুব শর্ট আকারে লিখে আসবে। তারপরেও যদি আমি ধারণা দেই যে 3 ভাগের 1 ভাগ লিখবে সামারিতে। সো আসো, এই সামারি যদি তোমার কমন নাও পড়ে তুমি কিভাবে লিখবে, আর যদি কমন পড়ে তাহলে কিভাবে লিখবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি, যারা আমার ক্লাস করো, আমি সামারির অলরেডি পিডিএফ দিয়েছি এবং সামারিতে কিভাবে ভালো করা যায় সেই জন্য ক্লাসও নিয়ে হাজির হয়েছি। সো আজকের ক্লাসের পিডিএফটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তোমরা সবাই যে কাজটি করবে, তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, 5 জন বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও এবং তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, তাহলে এই পিডিএফটা পেয়ে যাবে। সো আমি চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, এই প্যাসেজটা তোমাদের খুব কমন একটা প্যাসেজ। এই প্যাসেজ থেকে তুমি কিভাবে সামারিটা লিখবে সেটা আমি দেখাবো। তবে এইখান থেকে তোমার কিছু কি পয়েন্ট বের করতে হবে। তুমি দেখো, এখানে কিন্তু 10 মার্ক। সো সামারিতে যেহেতু তোমার 10 মার্কসে 10 মার্কসই পেতে হবে, তোমাকে একটু সময় দিতে হবে। তুমি এখানে এই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ যে কথাগুলো সেগুলো আগে একটু খুঁজে বের করো। যেমন দেখো, এখানে এই জায়গাটায় প্রথম লাইনে বলা আছে যে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আ নেশনস কোর রিসোর্স। এইটা দেখো, একটা জাতির মূল সম্পদ, এইটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো এইখানে তুমি এই লাইনটার মধ্যে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা মাথায় রাখবে। এখন যে রিসোর্স রয়েছে, দ্যাট মিনস রিসোর্স কেন? কারণ হচ্ছে এখানে অনেক অ্যাডোলেসেন্স রয়েছে। দ্যাট মিনস এখানে দেখো, তোমাদের এখানে একটা 31 মিলিয়ন অ্যাডোলেসেন্স রয়েছে। তুমি চাইলে এটার সাথে, যেহেতু রিসোর্স বলেছে, তুমি এটা কি রাখতে পারো, অ্যাড করতে পারো। এরপর দেখো, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ। এইখানে এই প্যাসেজের স্পেশাল একটা প্যারা রয়েছে বা স্পেশালিটি রয়েছে। দেখো, এইখানে সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স মানে হচ্ছে কিশোরীদের অবস্থা বা বর্তমান যে সিচুয়েশন রয়েছে সেটা কিন্তু এখানে আলোচনা করা আছে এবং সেখানে দেখিয়েছে যে এই যে কিশোরীরা রয়েছে তারা ইনইকুয়ালিটিতে ভুগতেছে, সাবঅর্ডিনেশন, তারপর হচ্ছে আর্লি ম্যারিজ বা চাইল্ড ম্যারিজ, মার্জিনালাইজেশন, এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ। দেখো, এইটা থেকে তোমাদের কিন্তু একটা ফ্লো চার্টও আসতে পারে যে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্ল। সো এইখানে খেয়াল করে দেখো, যদি তোমার সামারি না এসে ফ্লো চার্ট আসে তাও কিন্তু তুমি লিখতে পারবা। সো এখানে দেখো, তুমি প্রথমে কোর রিসোর্স পাইলা, এরপরে পেলা হচ্ছে যে অ্যাডোলেসেন্স গার্লসদের নিয়ে কথা বলা আছে, এইখানে এটা পাইলাম। এরপর দেখো দ্য লিগ্যাল এজ অফ ম্যারিজ। এইবার আসে দেখো, এই প্যারাতে এসে ম্যারিজ মানে হচ্ছে বিবাহের যে বয়সটা সেটা বলেছে এবং এইখানে দেখো গার্লসদের অবস্থা কি, মানে অ্যাডোলেসেন্স গার্লসরা কবে তাদের যে বিয়ের বয়স হয় এবং আসলে কি বিয়ের বয়সের আগেই বিয়ে দেওয়া হয় কিনা এটা কিন্তু বলা আছে। আবার এইখানে খেয়াল করে দেখো, এইখানে বলেছে যে রিসার্চ ফাইন্ড দ্যাট অ্যাডোলেসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ টেন্ড টু ম্যারি অ্যাট এ লেটার এজ। আর এইখানে দেখো বয়েজ, তুমি শুধু গার্লস লিখলে হবে না, যেহেতু পুরো প্যাসেজ থেকে তোমার সামারি করতে হবে যে গার্লসদের যেহেতু সিচুয়েশন দিয়েছ, বয়েজদের সিচুয়েশনও দিবা। সো আমি দেখো এখানে যে কি পয়েন্টগুলো দেখতে পেলাম আমি একটু দেখাচ্ছি। দেখো, এইখানে আমি তোমাদেরকে পিডিএফ দিব, কোনো টেনশন নাই। খেয়াল করে দেখো যে এই দেখো নেশনস কোর রিসোর্স, সো এইটা আমরা দিব, এটা একটা কি পয়েন্ট। এরপর দেখো গার্লস ফেস মানে হচ্ছে গার্লসদের সিচুয়েশন, তুমি দেখো ইনইকুয়ালিটি, সাবঅর্ডিনেশন, চাইল্ড ম্যারিজ, এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন, ভায়োলেন্স রিস্ক, ঠিক আছে। তারপর লিগ্যাল ম্যারিজেস, তারপর হচ্ছে রিয়েলিটিতে কত পার্সেন্ট বিয়ে করতেছে বয়সের আগে, এই বিষয়গুলো এখানে আছে। হায়ার এডুকেশন, ওয়েলথ, যারা হচ্ছে একটু হায়ার এডুকেটেড, দেখো এই যে আমরা রিসার্চ ফাইন্ডস এই লাইন থেকে দেখো এইখানে জাস্ট দেখো হায়ার লেভেল অফ এডুকেশন অ্যান্ড ফর মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ টেন্ড টু ম্যারি অ্যাট এ লেটার এজ। সো কারা একটু দেরিতে বিয়ে করে, স্বাভাবিকভাবে তুমি বললা যে
ম্যাক্সিমাম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করে, বাট কারা দেরিতে করে সেটা তো বুঝাইতে হবে এইটা। এরপরে দেখো গার্লসের কথা বলেছো, তাহলে হচ্ছে তুমি বয়েজের কথাও বলবা। দেখো এই পুরো যে প্যাসেজটা এখানে কিন্তু আমরা খুব সহজে কি পয়েন্টগুলো খুঁজে পেলাম। এখন কিভাবে লিখবো, আসো কিভাবে লিখবা, এবং আমি তোমাদেরকে বলবো যে সামারি এই যে আমি যেভাবে দিয়েছি সেম হতে হবে এরকম বিষয়টা। তুমি কি পয়েন্টগুলো তোমার মনের মতো করে লিখে দিয়ে আসো। একটা স্টুডেন্টও আমি মনে প্রাণে বিশ্বাস করি কেউ সামারি খালি রেখে আসবে না। প্লিজ তোমাদেরকে আমি বলবো যে সামারি যদি খালি রেখে আসো তাহলে কিন্তু পস্তাবা, কেউ খালি রেখে আসবে না, ঠিক আছে? আচ্ছা আসো, সো আমরা যদি এটা এভাবে লিখি, আমি যেভাবে লিখছি এভাবে লিখতে হবে এরকম না, তুমি তোমার মতো করে যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো নিয়ে তোমার মতো লিখবা, কোনো সমস্যা নেই। দেখো কি বলেছে, অ্যাডোলেসেন্স আর নেশনস কোর রিসোর্স, এটা তো আমরা দিলাম। এরপর দেখো বাংলাদেশ হ্যাজ ওভার 31 মিলিয়ন অ্যাডোলেসেন্স, এরপরে এই যে এতটুকু। এখন এগুলো কি মুখস্থ করে লিখবা? দেখো সামারি মুখস্থ করে লিখবা না, বাট তুমি প্রত্যেকটা প্যাসেজের কি পয়েন্টগুলো পড়ে ফেলবা। সো আমি তোমাদেরকে পিডিএফে দিয়েছি, এবং আমাদের যে শিউর এ প্লাস বইটা আছে ইংলিশ ফার্স্ট পেপার একটা সাজেশন বই তোমরা পেয়ে যাচ্ছ আগামী সপ্তাহে, এবং সেখানে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো রয়েছে সেখানে তোমাদের এই যে সামারিগুলো রয়েছে কি পয়েন্ট আকারে, মানে হচ্ছে তুমি প্রত্যেকটা সামারির একবারে কি পয়েন্টগুলো পড়ে ফেলবা, দেন হচ্ছে তুমি এইভাবে আনসার করবা। সো এইখানে মুখস্থ করার বিষয় নেই ভাইয়া। দেখো এখানে দেখো নেশনস কোর রিসোর্স এটা লেখা ছিল, এরপর দেখো 31 মিলিয়ন এটাও কিন্তু প্যাসেজে লেখা ছিল, এরপর দেখো অ্যাডোলেসেন্স গার্ল ফেস ইনইকুয়ালিটি, চাইল্ড ম্যারিজ, এক্সক্লুশন ফ্রম হেলথ এডুকেশন কিন্তু লেখা ছিল, এরপর দেখো লিগাল ম্যারিজেস এইটাও লেখা ছিল, ঠিক আছে? তারপরে দেখো এইখানে যেটা বলেছে হায়ার এডুকেশন অ্যান্ড ওয়েলথ ডিলে ম্যারিজ, মানে এখানে কেন দেরি করে বিয়ে করছে এটাও কিন্তু এখানে লেখা আছে। সো খেয়াল করে দেখো আমি তোমাদেরকে এতক্ষণ যে প্যাসেজটা দেখালাম ওইটার কি পয়েন্ট দিয়ে তুমি জাস্ট দেখে দেখে সামারিটা লিখবে। তোমরা অনেকে ফরম্যাট মুখস্থ করো, টেকনিক মুখস্থ করো, দেখো ফরম্যাট টেকনিক মুখস্থ করে তুমি দয়ার মার্ক 2, 1, 3 এরকম পেতে পারো, কিন্তু 10 আউট অফ 10 জীবনও পাবা না। বাট তুমি এইভাবে যদি লিখে দিয়ে আসো তোমাকে স্যার নম্বর দিবেই, কারণ তুমি মেইন বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করেছো। আসো আমি তোমাদেরকে আরেকটা প্যাসেজে নিয়ে যাচ্ছি। দেখো খুবই ইজি, খেয়াল করে দেখো এখানে এআই যে প্যাসেজটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এআই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। সো এখান থেকে কি পয়েন্টগুলো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখানে এই প্যাসেজটা আছে, এবং খেয়াল করে দেখো এই যে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস, এখানে অ্যাডভান্টেজ নিয়ে কথা বলা আছে, তারপরে দেখো এআই টুলস নিয়ে কথা আছে। দ্যাট মিনস এই যে এত বড় প্যাসেজ নিয়ে তোমার টেনশন করার কোনো দরকারই নেই। তুমি একটু খেয়াল করে দেখো এইখানে যে জিনিসটা আছে, প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আসলে কি প্রোভাইড করে বা কি, এটা তুমি দেখো মেইন পয়েন্ট। দ্বিতীয় প্যারায় দেখো এখানে অ্যাডভান্টেজেস আছে, তৃতীয় প্যারায় দেখো তোমার এখানে টুলস আছে, এবং লাস্টের প্যারায় দেখবা যে বলা আছে যে এআই রিপ্লেস করতেছে অনেক জবকে, ঠিক আছে? অনেকে এইখানে এইটা এইভাবে বলা আছে যে এআই আসলে সবার জব খেয়ে ফেলবে, না এরকম বিষয় না, এটা রিপ্লেস করবে। সো এই যে মেইন পয়েন্টগুলো কিন্তু আমি জাস্ট মুখে বললাম, বাট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পয়েন্টগুলো কি কি। খেয়াল করে দেখো প্রথম হচ্ছে এইখানে ওই যে বললাম এআই এর পরে 3 মেইন অ্যাডভান্টেজেস। দেখো মেইন অ্যাডভান্টেজেসগুলো কিন্তু এখানেই আছে, তুমি মুখস্থ করবা না, হ্যাঁ তুমি হচ্ছে এখান থেকে দেখে দেখে লিখিবা। তাহলে এখানে দেখো পার্সোনালাইজড লার্নিং, ইনস্ট্যান্ট ফিডব্যাক, অটোমেটেড রিপিটেটিভ টাস্ক। দেখো এইখানে কিন্তু আমরা এই অ্যাডভান্টেজ কিন্তু মুখস্থ করবো না, এই জায়গায় আছে। এরপরে দেখো কি বলেছে, এক্সাম্পলস অফ এআই টুলস, এই যে এআই টুলসগুলো আছে এইখানে কিন্তু লেখা আছে। দেখো এখানে তুমি যদি দেখো নিউটন আছে, অ্যালেক্স আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে তোমার কিউরিয়াম আছে, আহুরা আছে, যেগুলো আছে এইখানে আমরা জাস্ট এইখান থেকে শর্ট ভার্সন। এখন সব কিছু তো বিস্তারিত লিখবা না, অ্যালেক্স কি করে, নিউটন কি করে, ঠিক আছে? তারপরে তোমার আহুরা কি করে, এগুলো তো পুরোপুরি তুমি লিখবা না, কারণ অনেক বড় হয়ে যাবে, আমরা সেখানে যাব না, ঠিক আছে? এবার আসো মেইন লিমিটেশনটা কি, শেষের দিকে এসে বলছে যে এখানে লিমিটেশনটা কি, ঠিক আছে? লিমিটেশন খেয়াল করে যদি দেখো, সো এখানে দেখো এখানে শেষে কিন্তু লিমিটেশন আছে। তো ভাইয়া একটা বড় প্যাসেজ কিভাবে আসলে একেবারে ছোট করে লেখা যায় তোমরা কিন্তু দেখতে পেয়েছো। জাস্ট মেইন পয়েন্টগুলো আমরা এখন লিখবো। আসো আমাদের সামারিতে আমরা এভাবে লিখতে পারি, এআই ক্যান রেভলিউশনাইজ লার্নিং বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং। এখানে দেখো এখানে কিন্তু এই যে এখানে রেভলিউশনাইজ আছে, সো তুমি ওইখান থেকে ওই ওয়ার্ডটা নিলা, এরপরে প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং, ওই যে যে অ্যাডভান্টেজ আছে এটা লিখলাম, ইনস্ট্যান্ট ফিডব্যাক অ্যান্ড অটোমেটেড গ্রেডিং লিখলাম। এবার দেখো এক্সাম্পলস, মানে এআই এক্সাম্পল যেগুলা, ঠিক আছে? এই যে এগুলা লিখলাম। এরপরে দেখো হাউএভার এআই টুলস শুড অ্যাসিস্ট টিচার্স নট রিপ্লেস দেম। সো তুমি নম্বর পেয়ে যাবা, কারণ তুমি মেইন পয়েন্ট নিয়ে আসছো। দেখো এই এত বড় একটা প্যাসেজের প্রথম এআই
রেগুলেশন করছে এইটা, তারপরে ওইটার সাথে তুমি অ্যাডভান্টেজ, তুমি দুইটাকে একসাথে করে লিখলে তোমার আরও শর্ট হয়, এই জন্য এখানে শর্ট করে লেখা। এরপরে তুমি অ্যাডভান্টেজগুলো লেখার পরে কি কি এআই টুলস আছে সেগুলো লিখলাম, এবং শেষের দিকে এসে বলেছে যে এআই আসলে কি করছে, টিচারদেরকে অ্যাসিস্ট করছে বা মানুষদেরকে অ্যাসিস্ট করছে, রিপ্লেস করছে না। সো সেটা লিখে দিবা, শেষ। এরপর আসো আরেকটা প্যাসেজ, দেখো খুবই সহজ লাগবে, একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো। দেখো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েন আ গার্লস গেটস ম্যারিড, দেখো এটাও তোমাদের অ্যাডোলেসেন্স গার্ল থেকে, এবং এইখানে দেখো যে এইখানে বলা আছে ওয়েন আই গার্লস গেটস ম্যারিড, মানে যখন মেয়েদের বিয়ে দেওয়া হয়, সো তারা হচ্ছে কি ড্রপ আউট অফ স্কুল, হ্যাঁ, তার ফুল টাইম তারা হচ্ছে হাউসে হোল্ড কাজে নিয়োজিত থাকে, এরকম যে সিচুয়েশন আছে, মেয়েদের যে সিচুয়েশনটা আছে সেটা এখানে বলা আছে। সো এইখানে আমি যদি একবারে সামারি করি, তোমাদেরকে যদি দেখাই যে কি কি বিষয় এখানে উল্লেখ করা আছে। দেখো আর্লি ম্যারিজ, এবং আর্লি ম্যারিজের ফলে কি হচ্ছে, স্কুল থেকে ড্রপ আউট ঝরে পড়ছে, তারপরে দেখো তাদের মোবিলিটি হারাচ্ছে, ফ্রেন্ডস স্ট্যাটাস হারাচ্ছে, তারপরে দেখো এখানে ডাউরি, এই দেখো এখানে দেখো যৌতুক প্রথার কথা এখানে বলেছে, তারা হচ্ছে যৌতুকের কালো থাবায় শিকার হয়, এইটা এখানে দেওয়া আছে। তারপরে দেখো তাদের যে হেলথ রিস্ক আছে, এখানে হেলথ রিস্কের কথা বলা আছে। হেলথ রিস্কের পরে হচ্ছে তাদের যেই মানে হচ্ছে নলেজ আফটার ম্যারিজ অথবা হেলথ রিস্কের যে নলেজগুলো আছে এগুলো নাই, এই বিষয়গুলো আলোচনা করেছে। তারপর হচ্ছে এখানে সমীকরণ দিয়েছে ফার্টিলিটির যে বিষয়টা, দেখো টোটাল ফার্টিলিটি রেট, এখানে তুমি এই জায়গাটা নিয়ে আসতে পারো। এরপরে দেখো ওয়াইল দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্স বয়েজ, এখানে যে জিনিসটা খেয়াল করো, বয়েজের যে বিষয়টা সেটাও তুমি এখানে তুলে দিবা। তাহলে মেইন পয়েন্টগুলো হচ্ছে তোমার প্যাসেজ থেকেই তুমি জাস্ট আইডেন্টিফাই করবা, এরপরে লিখে ফেলবা। তো এইখানে দেখো আমি তোমাদেরকে এখানে যেই সামারির যে কি পয়েন্টগুলো দিয়েছি এগুলো কিন্তু ভাইয়া আমি নিজে মুখস্থ করে দেই না, এখানে প্যাসেজ থেকে ডিরেক্ট হচ্ছে কি আমি তুলে দিয়েছি, এবং এই প্যাসেজ থেকে তুমি যখন এই কি পয়েন্টগুলো পেয়ে যাবা তখন সামারিটা তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে। আসো আমি তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করে দেখো যে ওয়েন আ গার্ল ম্যারিজ আর্লি she drops out of school, loses mobility and friends and faces abuse including dowry violence। তো এইখানে খেয়াল করে দেখো যে 3-4টা লাইনকে আমি এখানে দেখো এই যে ডাউরি সিস্টেমটাকে কিন্তু এখানে নিয়ে আসছি, এরপরে দেখো মোবিলিটি ছিল, ফ্রেন্ড ছিল, সোশ্যাল স্ট্যাটাস ছিল, এগুলো কিন্তু সব ছিল। সো এখান থেকে আমি সবগুলো তো লিখতে হবে এরকম না, আমি হচ্ছে এই 2-3টা লাইনকে এক লাইনে নিয়ে আসলাম, কারণ তাদের এই যে সমস্যাটা এটা কিন্তু রিলেটেড। এরপর দেখো অ্যাডোলেসেন্স ব্রাইডস ফেস হায়ার হেলথ রিস্ক, দেখো ম্যাটারনাল মর্টালিটি ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট, এটা কিন্তু তোমার মুখস্থ না ভাই, এটা কিন্তু তোমার প্যাসেজে দেওয়া ছিল, সেই প্যাসেজ থেকে তুমি জাস্ট তুলে দিবা। এরপর দেখো মোস্ট লেক নলেজ অফ রিপ্রোডাক্টিভ হেলথ এইচআইভি, এগুলো কিন্তু ভাই প্যাসেজে লেখা ছিল। তোমাদের যাদের মনে হচ্ছে যে ভাইয়া এগুলো আপনি কই থেকে লিখলেন, ভাই দেখো এই যে এখানে দেখো, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচআইভি সম্পর্কে বলা আছে, তারপর হচ্ছে এনিমিয়া বিভিন্ন রোগের কথা বলা আছে, তারপর হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি সম্পর্কে বলা আছে, মাতৃমৃত্যু হার সম্পর্কে বলা আছে। সো এখানে দেখো জাস্ট এইখানে দিয়ে দিলা। এরপরে বয়েজের যে বিষয়টা লাস্টে বয়েজ দিয়ে শেষ করবা, কারণ শেষের দিকে এসে বালকদের কথা বলেছে যে বয়েজ ফেস ফিউয়ার প্রবলেমস বাট মেনি আর ভালনারেবল টু ক্রাইম, ড্রাগস অ্যান্ড অ্যালকোহল। এবং বয়েজের ক্ষেত্রে কোন বিষয়গুলো এখানে বলা হয়েছে, যে বয়েজদের তো আসলে অন্যান্য প্রবলেম বেশি একটা দেখানো হয় নাই, জাস্ট তাদের প্রবলেমটা হচ্ছে ক্রাইম, তারা অপরাধে জড়িয়ে যায়, তাদের ড্রাগস এবং হচ্ছে অ্যালকোহলের কথা বলা আছে, দিয়ে দিবে এখান থেকে, শেষ। এরপরে আসো আরেকটা প্যাসেজ যদি আমি দেখাই, খেয়াল করে দেখো শিল্পীর যে প্যাসেজটা আছে, খুব ইজিলি থিঙ্ক করো ভাই, যেই প্যাসেজে আসুক একজনও আমার এই ক্লাস যারা করছো, যারা আমার ক্লাস করো, প্লিজ তোমরা একজনও কোনোভাবেই তোমরা হচ্ছে প্যাসেজের সামারির অ্যান্সারটা বাদ দিবা না। অনেকেই সামারির টেকনিকটা মুখস্থ করে যাও, ফরম্যাটটা মুখস্থ করে যাও, প্লিজ ডোন্ট ডু দ্যাট, তোমরা এটা করবা না। কারণ তুমি যে নম্বরটা খুব সহজে পেয়ে যাবা সেই নম্বরটা কেন হাতছাড়া করবা। অনেকেই ফরম্যাট পড়ে যায়, অনেক টিচারও ইনফ্লুয়েন্স করে, হ্যাঁ ফরম্যাট পড়ো, ফরম্যাট লিখে দিয়ে এসো, টিচার এত কিছু দেখে না, বাট এখন কিন্তু সেই যুগ নাই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই যে কাজটা করবা 100% অ্যাটেনশন দিয়ে হলো তোমরা এই যে তোমাদের যে সামারিটার জন্য যে প্যাসেজটা আসবে সেটা থেকে তুমি জাস্ট একটু খুঁজে খুঁজে আনসারগুলো করে আসবা, আর কিছু না। ওকে, সো আসো খুবই কমন একটা প্যাসেজ শিল্পী। তো এই যে শিল্পীর যেই প্যাসেজটা তোমরা যদি পড়ে থাকো, দেখো আমি কিন্তু পুরো প্যাসেজ পড়াচ্ছি না, জাস্ট কি পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, যদি আমি তোমাদেরকে কি পয়েন্টগুলো বলি, আমি যদি এভাবে দেখাই, দেখো এইখানে শিল্পীর এইখানে আমরা তার হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড যদি বলি, সে হচ্ছে 15 বছর বয়সে বিয়ে করেছিল, সে হচ্ছে রশিদ সাহেবকে বিয়ে করেছিল। সো বিয়ের পরে সে হচ্ছে একটা
অর্গানাইজেশনে গেল, অর্গানাইজেশনে গিয়ে যখন দেখলো যে আফটার ম্যারিজ যে অ্যাডোলেসেন্স গার্লদের কি কি প্রবলেম হতে পারে, সে যখন জানলো, সে হচ্ছে রশিদ সাহেবকে জানালো। রশিদ সাহেব কনভিন্স হলো যে না, এখন বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না। এখন এইটা আবার একটা প্রবলেম যে আগের যে ট্র্যাডিশনাল সোসাইটি রয়েছিল সেখানে কিন্তু শুধু বাবা মা না, মানে শ্বশুর শাশুড়ি না, বিভিন্ন আত্মীয় স্বজন হচ্ছে যে ফোর্স করতো যে বাচ্চা কাচ্চা নাও, ঠিক আছে, এগুলো নিয়ে। তো এইগুলোর যে রিস্কগুলো, হেলথ রিস্কগুলো সম্পর্কে যখন রশিদ এবং শিল্পী কনভিন্সড হলো, তখন হচ্ছে যে তারা ওনাদেরকে মানে হচ্ছে আত্মীয় স্বজনকে জানাতে গেল, কিন্তু প্রেশার না, তারা মানবে না। এরপরে হলো যে শ্বশুর শাশুড়ি বা যারা হচ্ছে গার্ডিয়ান, তাদের যে পিয়ার সাপোর্ট সেটা দিয়েছিল, তখন তারা বুঝতে সক্ষম হলো। এবং শেষ দিকে হচ্ছে এসে সবাই যখন গ্রামে বুঝতে পারলো, তখন সবাই একমত হয়েছিল এই ব্যাপারে। সো এখানে দেখো আমি বাংলা দেখালাম, বাট এখানে মেইন যে পয়েন্টগুলো, সো শিল্পীর প্রেক্ষাপট, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিলাম। এরপর হচ্ছে এম্পাওয়ারমেন্ট গ্রুপ, ওই যে বললাম যে অর্গানাইজেশনে গেল এবং সেখানে কি রিস্ক আছে সেগুলো সম্পর্কে জানলো। রশিদ কি হলো, এগ্রিড টু ডিলে চিলড্রেন 5 years। রশিদ সাহেব কি করলো, অসম্মত হলো। তারপর হচ্ছে প্যারেন্টকে কি করা হচ্ছে, পিয়ার হেল্প কনভিন্স ফ্যামিলি, মানে হচ্ছে যে প্যারেন্টকে বোঝানোর জন্য ওই যে বললাম পিয়ার সাপোর্ট দেওয়া হয়েছে, মানে কাউন্সিলিং করা হয়েছে। এরপরে ফাইনাল আউটকাম হয়েছে ভিলেজ স্পিক্স আউট অ্যাগেনস্ট আর্লি ম্যারিজ। এবং এই গ্রামবাসী সবাই হচ্ছে যে একমত হলো যে না, এটা করা যাবে না, যে আর্লি ম্যারিজ অথবা হচ্ছে যে এই যে যে হেলথ রিস্ক ইস্যুগুলো আছে এগুলো সম্পর্কে তারা জেনে তারা একমত হয়ে তারা হচ্ছে সবাই এখন এই ব্যাপারে সচেতন। সো এইখান থেকে দেখো আমরা যে জিনিসগুলো পেলাম, আমরা যদি এটাকে সামারি করি, কি হচ্ছে দেখো, যে এই যে আমরা প্রেক্ষাপট দিলাম, হ্যাঁ, তারপরে দেখো আফটার জয়েনিং অ্যান এম্পাওয়ারমেন্ট গ্রুপ, তারপর সেই কী কী শিখলো, যে হেলথ রিস্ক আছে আর্লি প্রেগনেন্সির। এরপর হচ্ছে কাউন্সিলিং, শি অ্যান্ড হার হাজব্যান্ড, হ্যাঁ, তারা হচ্ছে একমত হয়েছিল, এই যে লিগলা 5 years। এরপর হচ্ছে ফ্যামিলি প্রেশার ছিল, হ্যাঁ, দে কনভিন্সড দেয়ার রিলেটিভস ইউজিং প্যারেন্ট পিয়ার, ওই যে এম্পাওয়ারমেন্ট গ্রুপের যে প্যারেন্ট পিয়ার ছিল তাদের মাধ্যমে তারা কনভিন্স করতে সক্ষম হয়েছে। অ্যান্ড দ্য ভিলেজ নাও সাপোর্টস দেম অ্যাগেনস্ট আর্লি ম্যারিজ। দেখো পুরো প্যাসেজের মূল কথা কিন্তু এখানে চলে আসছে। সো মজার ব্যাপার হলো সামারিটা খুবই ইজি যদি তুমি আসলে প্যাসেজের কি পয়েন্টগুলো ধরতে পারো। সো কি পয়েন্টগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং তোমাদেরকে বলে রাখি, আরেকটা কথা বলে রাখি, আরও খুব ভালোভাবে বলে রাখি, যে এই যে কি পয়েন্টগুলো তোমাদেরকে আমি পিডিএফ দিব, তবে সবগুলো প্যাসেজের তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের শিওর এ প্লাস বইতে, সাজেশন বই, এটা কিন্তু ছোট একটা সাজেশন বই। সো ওইটাতে তোমরা পেয়ে যাবে। আসো এখন আমরা দেখবো আরেকটা, দেখো দ্য প্যারটস টেল, ঠিক আছে। দ্য প্যারটস টেল যে প্যাসেজটা আছে এটা অনেক বড়, বাট পুরোটা আসবে না। ধরো আমি তোমাদেরকে প্রথম অংশ থেকে দেখাচ্ছি। প্রথম অংশে তোমরা যখন এই প্যাসেজটা পাবা, তোমাদের মনে থাকার কথা যে একটা পাখিকে, মূর্খ পাখিকে কি করবে, শিক্ষিত করবে, এটার জন্য বিশাল আয়োজন, তাই না? সো এইটার আয়োজনে যদি আমি একবার মেইন পয়েন্টগুলো তোমাদেরকে দেখাই, যে কিং ওয়ান্টেড অ্যান আনলাইটার্ড বার্ড এডুকেটেড, যে রাজা চেয়েছিল একটা মূর্খ পাখিকে কি শিক্ষিত করার জন্য। সো এটার জন্য অনেক খাজনার চেয়ে বাজনা বেশি এরকম আয়োজন করেছে, ঠিক আছে। সো খেয়াল করে দেখো, স্কলার্স বিল্ট এক্সপেন্সিভ কেস, মেড মেনি টেক্সট, হ্যাঁ, হায়ার্ড লার্জ ক্রু। দেখো এখানে যেই পয়েন্টগুলো, মানে হচ্ছে এটাকে শিক্ষিত করার জন্য কি কি আয়োজন করা হয়েছিল, এখানে মেইন পয়েন্টগুলো তুমি এখান থেকে দিয়ে দিবা, এখানে সব দেওয়া আছে কিন্তু। এরপর দেখো এভরিওয়ান গট ফিজ রিওয়ার্ড, এবং যারা শিক্ষিত করার জন্য আসছিল, শিক্ষক থেকে শুরু করে আশেপাশে যারা, প্রত্যেকে এমপ্লয়ি থেকে শুরু করে যারা এটার সাথে রিলেটেড, সবাই কিন্তু রিওয়ার্ডেড হয়েছিল, অনেক টাকা পয়সা কামাইছিল, ঠিক আছে। নো ওয়ান অ্যাকচুয়ালি টট দ্য বার্ড, কিন্তু আসলেই কেউ হচ্ছে কে এই পাখিটাকে শিক্ষিত করাতে পারেনি। তারপরে দেখো ক্রিটিক্স নোটিসড, এবং সেখানে যারা সমালোচক, এই রাজা আপনার ভাইপোরা কি করছে জানেন, সব খেয়ে দিচ্ছে। সো এই বিষয়গুলো কিন্তু বলতেছিল, হ্যাঁ। তারপর হচ্ছে বাট কিং এটা বুঝতে পারে না, সে কিন্তু তার নিপীয়কে কি করেছিল, হ্যাঁ, পুরস্কৃত করেছিল। এরপরে শেষ দিকে স্যাটার অন ফোকাসিং অ্যাপিয়ারেন্সেস গেইন ইনস্টিড অফ রিয়েল এডুকেশন, এবং শেষ দিকে বলেছে যে স্যাটার অন ফোকাসিং অন অ্যাপিয়ারেন্সেস, মানে হচ্ছে যে এইখানে যে আসলে মানে জাস্ট দেখানোর বিষয়টাই সব ছিল, কিন্তু মেইন যে উদ্দেশ্য যে শিক্ষাটা সেটার হয় নাই, ঠিক আছে। সো এখানে এই যে মেইন পয়েন্টগুলো আমরা পাইলাম, জাস্ট যারা প্যাসেজটা একবার পড়েছ, এরপর যদি মেইন পয়েন্টগুলো দেখো, এখন তুমি খেয়াল করে দেখো, এইটা থেকে তুমি যদি সামারি করো, যে
কিং অর্ডার্ড অ্যান আনলেটার্ড বার্ড টু বি এডুকেটেড। দেখো প্রথমে কিন্তু এটা ছিল, তারপর হচ্ছে নিফিউজ যারা ছিল, স্কলার যারা ছিল তারা কি কি করছে দেখো, কেজ, তারপর হচ্ছে এখানে হচ্ছে টেক্সট, এরপরে দেখো লার্জ মেনটেনেন্স ক্রু, তারপর হচ্ছে তারা হ্যান্ডসাম ফি পাইছে, হ্যাঁ, তারপর হচ্ছে আসলে কেউই আসলে প্রকৃত শিক্ষাটা দিতে পারে নাই, তারপরে ক্রিটিক্স এখানে পয়েন্ট করছিল, হ্যাঁ, কিন্তু ক্রিটিক্সের কথা শুনে নাই, রাজা কিন্তু পুরস্কৃত করে যাচ্ছিল, হ্যাঁ, এরপরে দেখো দ্য স্টোরিজ আর সেটার অন ফোকাসিং অন অ্যাপিয়ারেন্সেস অ্যান্ড পার্সোনাল গেইন রাদার দেন রিয়েল এডুকেশন। এখানে ব্যক্তিগত যে অর্জন সেটাই হয়েছে, যারা হচ্ছে এটার সাথে রিলেটেড ছিল, এটার মধ্যে যারা সংযুক্ত ছিল তারা প্রত্যেকে রিওয়ার্ডেড হয়েছে, কিন্তু দিন শেষে যারা আসলেই যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা কিন্তু তারা সফল করতে পারেনি। সো দেখো আমি এই 5টা প্যাসেজ তোমাদেরকে খুব অল্প টাইমের মধ্যে সামারিটা দেখিয়ে দিয়েছি। এখন আসো তোমাদেরকে যে বললাম যে তোমাদের যেই এই সামারির যে পিডিএফটা শিউরে প্লাস যে সাজেশন বইটা তোমরা নেক্সট উইকে পেয়ে যাবা। আমাদের যে নম্বর দেওয়া আছে 090187446460 এই নম্বরে তোমরা হচ্ছে নক দিয়ে রাখবা যে শিউরে প্লাস সাজেশন বইটা কবে আসবে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে একবারে সাজেশন আকারে। তোমরা শেষ মুহূর্তে সেরা একটা প্রস্তুতি পেতে পারো এটা থেকে। আর আরেকটা বিষয় যে তোমরা যারা ইংরেজি নিয়ে ভয়ে আছো, রাইটিং পার্ট নিয়ে তোমাদের জন্য একটা ফ্রি ওয়ার্কশপ রয়েছে। আমি 8 ক্লাসে তোমাদের 80 মার্কের প্রস্তুতি নিয়ে দিব। আর এটার উদ্দেশ্য হলো এইটাই যে আমি গত বছর যখন রেজাল্ট দিয়েছে নিজে খুব শকড হয়েছি যে এত স্টুডেন্ট আসলে ফেল করেছে। সো তোমাদের আর অল্প কয়দিন বাকি আছে, 30 এপ্রিল থেকে আমাদের ক্লাস শুরু হবে এবং এই ক্লাসগুলো সবার জন্য ফ্রি। তোমাদের রাইটিং পার্টের প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ আমি সুন্দরভাবে একবারে নিজে পড়িয়ে দেবো। ওয়ার্কশপ, এটা ক্লাস না। তোমাকে আমি নিজে এই যে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রয়েছে বা থিম রয়েছে বা হচ্ছে ফর্মাল লেটার রয়েছে, যা আছে সব কিছু আমি পড়িয়ে দিব। সো নো টেনশন। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, যারা ইংরেজি নিয়ে আসলে ভয়ে আছো, যারা ইংরেজি নিয়ে ফেল করবে এরকম ভাবে আছো, প্লিজ এখনও সময় আছে, ভর্তি হয়ে যাও ফাউন্ডেশন 4-এ। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের একবারে পরীক্ষার দিন পর্যন্ত সাথে থাকতে, এবং তোমরা 100% শিওর থাকো ইনশাল্লাহ এই কোর্সটা করলে তোমার ইংরেজি নিয়ে আর ভয় নাই। সো যারা অনেকে মনে করছো যে ভাই অনেকগুলো ক্লাস তো হয়ে গেছে, কোনো সমস্যা নেই, তুমি ওই ক্লাসগুলো রেকর্ডেড আকারে পেয়ে যাবা। এবং একটা কথা আমি বলবো যে তোমাদের এই সাপোর্টটা তোমাদের পরীক্ষার দিন পর্যন্ত পাবা। তোমরা যতক্ষণ না পর্যন্ত পাস করতেছো, যতক্ষণ না পর্যন্ত A+ পেতেছো, মানে পাস টু A+, পুরোটাই জুড়ে থাকবো আমি ইনশাল্লাহ। সো যারা এখনও এনরোল করোনি, ভর্তি হয়ে যাও, এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। আর যারা অলরেডি আমার ক্লাস করেছো, কেমন ক্লাস করছো বা কেমন লাগছে একটু মতামত জানাবে। ইনশাল্লাহ তোমাদের সবার জন্য আমি আছি, তোমাদের প্রত্যেককে সর্বোচ্চটুকু দিয়ে সাপোর্ট দিয়ে যাব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ ক্লাসরুমে এবং দেখা হবে বিজয়ের জয়গানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।